কদমতলা নামটা যত শান্ত, জায়গাটা যেন ততই রহস্যে ঘেরা। চারপাশে ঘন জঙ্গল, উঁচু উঁচু গাছপালা আর ছোট ছোট কিছু কুঁড়ে ঘর। এই নিয়েই নির্মিত হয়েছে কদমতলা গ্রামটি। এই গ্রামটি এতটাই ঝাউ জঙ্গলে ঘেরা যে দিনের বেলাতেও সূর্যের আলো পুরোপুরি ঢুকতে পারে না। সন্ধ্যা নামলেই চারিদিকে এমন নির্জন হয়ে যায় যেন পুরো গ্রামটা ঘুমিয়ে পড়ে জঙ্গলের আঁধারে। তেমন একটা দোকানপাটও দেখা যায় না এই গ্রামে। লোকালয় কম হওয়াতে দোকানের প্রয়োজনও হয় না তেমন একটা। রাস্তার পাশে একটা দোকান আছে যদিও, সেই দোকানেও খরিদ্দার আসে খুব কম। এখনো যেন আধুনিকতার ছোঁয়া এসে পৌঁছায়নি কদমতলিতে। এই গ্রামে না আছে কোনো শাসন ব্যবস্থা, না আছে কোনো হাসপাতাল, যার জন্য গ্রামে যে গুটি কয়েক পরিবার আছে তাদের যেন দুর্ভোগের শেষ নেই। অন্যান্য দিন বিকেলের দিকে কদমতলা স্টেশনে ভিড়ভাট্টা থাকলেও আজকের পরিবেশটা কিছুটা ভিন্ন। ছোট্ট নিরিবিলি স্টেশনে লোকজন প্রায় নেই বললেই চলে। দুজন তরুণী, মালিনী আর বৈশাখী, দাঁড়িয়ে আছেন নির্জন প্ল্যাটফর্মে। তাদের চোখে মুখে খেলা করছে কৌতূহল আর অজানা পথে যাত্রার এক অদ্ভুত আনন্দ। সামনে দাঁড়িয়ে আছেন স্টেশন মাস্টার হরিপদ, যার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরতে পারলেই যেন শান্তি মিলবে তার। কি গো মায়েরা, তোমরা কি আমাকে কিছু বলবে? বললে শিগগির বলে ফেলো বাপু, আমি আবার বাড়িতে যাব। আমার শরীরটা ভীষণ ক্লান্ত। আমরা তোমার বেশি সময় নেব না গো কাকু, শুধু কিছু কথা বলবো। আচ্ছা বেশ, তাহলে কি কথা বলবে? তাড়াতাড়ি বলো। বলছিলাম যে কাকু, আশেপাশে বেড়ানোর মতো কোনো গ্রাম আছে যেখানে গিয়ে দুদিন থেকে পুরো গ্রামটা ঘুরে দেখা যাবে? মালিনীর কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল হরিপদ। এ আবার কেমন ইচ্ছে, যেখানে লোকজন শহরে যায় ঘুরতে, সেখানে কিনা এরা উল্টে শহর থেকে এসেছে গ্রাম দেখতে। মানে তুমি কি বললে? কথাখানা আমার মাথায় তো ঠিকঠাকভাবে ঢুকলো না। আরে কাকু, দিদি বলছে যে আশেপাশে ঘুরে দেখার মতো কোনো সুন্দর গ্রাম আছে। ও এই কথা, তা তো আশেপাশে কয়েকটা গ্রামই আছে। তা কোন গ্রামে যেতে চাইছো তোমরা? এই সুন্দর নিরিবিলি আর যেন কিছুটা পাহাড় জঙ্গল থাকবে এমন গ্রামে যেতে চাইছি। এমন গ্রাম? এইটা তো ভুতুড়ে গ্রামের বর্ণনা দিলে গো মা। ভুতুড়ে হবে কেন? এমন গ্রাম কি থাকতে পারে না? পারে গো পারে। এদিকে তেমন একটা গ্রাম অবশ্য আছে, কদমতলি গ্রাম। সেখানে যাবে নাকি? নামটা তো বেশ সুন্দর। ঠিক আছে, এখানেই যাব আমরা। তুমি ঠিকানাটা বলো গো কাকু। ওই যে সামনে রাস্তা দেখছো না, ওই রাস্তা ধরে হেঁটে চলে যাও। কিছু দূর গেলেই একটা দোকান পাবে। সেই দোকানিকে জিজ্ঞেস করলেই গ্রামের ঠিকানা তোমাদের বলে দেবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকু। মালিনী আর বৈশাখী চলে যেতেই হা হা করে হেসে উঠল হরিপদ। এমনভাবে হাসল যে যেন ভীষণ মজার কিছু ঘটে গিয়েছে খানিক আগেই। এই শহরের মেয়েরা একটু বোকা শোকা হয় শুনেছিলাম, এখন দেখছি সত্যি বোকা হয়। বোকা না হলে কেউ সেধে সেধে এমন অজপাড়া গায়ে ঘুরতে আসে?
কদমতলার একদম প্রান্তে জঙ্গলের ধারে এক পায়ে দাঁড়িয়ে আছে নারায়ণের দোচালা কুঁড়ে ঘর। ঘরের খোলা বারান্দায় ধোঁয়া উঠছে উনুন থেকে। বারান্দায় বসে উনুনে রান্না করছে ওমা। তার পাশে বসে আছে গণেশ। আর একটু দূরেই নারায়ণ। ওমার পাশে বসে বসে যেন বিরক্ত হয়ে যাচ্ছে গণেশ। বিরক্ত লাগলেও যেন কিছুই করার নেই, তাকে এখানটাতেই বসে থাকতে হবে চুপচাপ। যতক্ষণ পর্যন্ত ওমা কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত কোথাও যাওয়ার সাহসটুকুও পাবে না গণেশ। স্বভাবে বাউন্ডুলে ছেলে হলেও মাকে বেশ ভয় পায় সে। ও মা, মা বলছিলাম যে কি বলছিলি রে? বল না, বল বল, কি বলছিলি? কিছু না মা। এই তো বললি কিছু একটা, এত তাড়াতাড়ি না হয়ে গেল? বল কি বলবি? কি হলো, এখন কিছু বলছিস না কেন? বললে তুমি বকা দেবে। হ্যাঁ, আমি তো কেবল বকাই দেই, তাই না রে গণেশ? বারান্দার একপাশে চুপচাপ বসে থাকলেও এবার কিছুটা সরব হলো নারায়ণ। উমার কথাবার্তায় কিছুটা বিরক্ত লাগলো তার। সে বিরক্ত হয়ে উমার দিকে তাকালো। তুমি যেভাবে খেঁকিয়ে উঠলে ছেলেটাই বা কথাখানা কিভাবে বলবে তোমাকে? কই খেঁকি উঠলুম গো? তোমরা তো জানোই আমার গলাখানা একটু অমনি চড়া। এখন আমার গলা যদি এমন চড়া হয়, আমি কি করব বলো তো? এই তো এখন কেমন শান্ত গলায় কথা বলছো। সব সময় এভাবে কথা বলতে পারো না। মুহূর্তের মধ্যেই আবার রাগ মাথায় উঠে গেল উমার। সে আবার খেঁকিয়ে উঠল নারায়ণের ওপর। না গো, পারি না। এখন আমায় কি করতে হবে তার জন্য? নাকে খত দেব? কিছু একটা বললেই এমন করো, এই জন্যই কিছু বলতে ইচ্ছে করে না। ঠিক আছে গো, বলো না। কথা বলার জন্য আমি কি তোমার পায়ে পড়েছি নাকি? এরপর শান্ত দিঘির মতো আবারও শান্ত হয়ে যায় চারপাশ। কেবল উনুনের আগুন জ্বলতে থাকে উদ্যম গতিতে। নারায়ণও চুপচাপ বসে তাকিয়ে থাকে সামনের দিকে। গ্রামে রাস্তা ধরে হাঁটছে মালিনী ও বৈশাখী। চারপাশে গাছপালা ছায়া, ঘন জঙ্গলের মাঝে একটা সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা। সন্ধ্যা নামার কারণে রাস্তাটা বেশ অন্ধকার। কিছু দূর এগোতেই তাদের চোখে পড়ল একটা ছোট্ট দোকান। দোকানের সামনে টিমটিমে আলোয় হারিকেন জ্বলছে, আর দোকানের ভেতরে একা বসে আছে নগেন। মালিনী আর বৈশাখী দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই তাদের দিকে অবাক হয়ে তাকালো নগেন। নগেনের তাকানো দেখে মৃদু হেসে উঠল তারা দুজন। আপনাদের তো আগে কখনো এই গ্রামে দেখিনি, প্রথম এলেন বুঝি? হ্যাঁ দাদা, এদিকে আজই প্রথম এলাম। সন্ধেবেলা এদিকে ঘোরাঘুরি করছেন যে, আপনাদের ভয় করে না? ভয়? কিসের ভয় করবে গো দাদা? এমনি বললাম দিদি, ভয় পাওয়ার কিছুই নেই। তা কি লাগবে বলুন, এক্ষুনি দিচ্ছি। আসলে দাদা, আমাদের কিছুই লাগবে না। আমরা এই গ্রামের ভেতরে যাওয়ার সঠিক পথটা জানতে এসেছি। মালিনীর কথাটা খুব একটা পছন্দ হলো না নগেনের। কোথায় সে ভাবলো দুজন অচেনা খদ্দের এসেছে, বেশ কিছু জিনিস বিক্রি হবে। তা না হয়ে হলো কিনা তার উল্টো। এই জন্যই মনটা ভার হয়ে গেল তার। ও আচ্ছা, এই যে সরু রাস্তাটা দেখছেন, এদিক দিয়ে চলে যান। এই গ্রামে যাওয়ার আর ভিন্ন কোনো রাস্তা নেই। ধন্যবাদ দাদা। দাদা, বলছিলাম যে
আরেকটা যদি উপকার করতেন। আবার কি হলো? আহম, দাদা, এদিকে কি থাকার জন্য কোনো ঘর পাওয়া যাবে? ফ্রিতে থাকবো না, ভাড়া দিয়েই থাকবো। 2 দিনের জন্য একটা ঘর লাগতো। দেখো কাণ্ড, এদিকে ঘর ভাড়া পাবেন কোথায় দিদি? এদিকে কি শহরের মতো অত সুন্দর ঘরবাড়ি আছে নাকি? নেই জানি, তবুও যদি কোনো একটা ব্যবস্থা করা যেত। আসলে এমন সময় এসেছি, এখন আর ফিরেও যেতে পারবো না। মালিনী আর বৈশাখীর কথা শুনে মনটা কিছুটা খারাপ হয়ে গেল নগেনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। এরপর দোকান থেকে চলে গেল মালিনী আর বৈশাখী। তাদের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল নগেন, যেন কোনো অদ্ভুত কিছু দেখেছে সে। গ্রামের শেষ মাথায় ঘন জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে উমা আর গণেশের দোচালা কুঁড়ে ঘরটা। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে তখন। খোলা বারান্দার পাশে বসে আছে উমা ও গণেশ। হঠাৎ করে তাদের উঠানে এসে দাঁড়ালো মালিনী ও বৈশাখী। তাদের মুখে ক্লান্তির ছাপ, চোখে একটু ভয়। উমা অবাক হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। সে মনে মনে ভাবতে লাগলো, এরা কারা আর কেনই বা এসেছে এখানে, যার উত্তর কেবল দিতে পারবে মালিনী ও বৈশাখী। এ কি, তোমরা কারা? এই সময়ে আমার বাড়ির উঠোনে এসেছো কেন? দিদি, আমরা আপনাদের এই গ্রামটি ঘুরে দেখার উদ্দেশ্যে শহর থেকে এসেছি, কিন্তু দুঃখের বিষয় হলো রাত নামায় আমরা আর কোথাও যেতে পারছি না। বুঝলাম, কিন্তু আমি এখন কি করব? আমি কিন্তু তোমাদের কোনো আশ্রয় ফাশ্রয় দিতে পারবো না বলে দিলুম। উমার এইরূপ আচরণ দেখে মন খারাপ হয়ে যায় মালিনী ও বৈশাখীর। মন খারাপ হলেও তাদের হাতে অন্য কোনো উপায় নেই। আশ্রয় পেতে হলে এই মহিলাকেই তাদের রাজি করাতে হবে। বলছিলাম কি দিদি, এই রাতের বেলা দুটো মেয়ে মানুষ কোথায় যাবো বলুন তো? কি আশ্চর্য! বলি, তাতে আমি কি করব বলো তো? এখন কি আমি তোমাদের কোলে নিয়ে বসে থাকবো? কি করবেন মানে? দিদির বাড়িতে ছোট বোনেরা এসেছে, তাদের আদর করুন, খুশি মনে তাদের থাকতে দিন। আমার মনে এত খুশি নেই গো বোন। আমার একখানা মাত্র ঘর, সেখানে আমরা 3 জনই গাদাগাদি করে থাকি। তোমাদের আবার কই থাকতে দেব? ছাড় না বৈশাখী। ঠিক আছে দিদি, কোনো সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি। আচ্ছা শোনো, এই আজকে রাতটাই কিন্তু থাকতে দেব, সকাল হলেই চলে যেতে হবে। ধন্যবাদ দিদি, আপনি জানেন না আপনি যে আমাদের কত বড় উপকার করলেন। এরপর মালিনী আর বৈশাখী থেকে গেল উমার বাড়িতে। পরদিন দুপুরবেলা কদমতলা গ্রাম থেকে বেরিয়েছে মালিনী ও বৈশাখী। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর মাঝে সরু পথ দিয়ে তারা ধীরে ধীরে এগোচ্ছে সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরেই তাদের চোখ পড়ে শ্যামলীর দিকে। শ্যামলীও যেন তাদের দেখে অবাক হয়ে যায় কিছুটা। এই গ্রামে পরিচিতদের সাথে দেখা হয়ে যাওয়াটাই বিশাল ব্যাপার। সেখানে এই অচেনা মেয়েগুলো এলো কোথা থেকে, সেটাই যেন ভাবছে শ্যামলী। তোমরা কে গো মেয়ে, আর এদিকে কেন এসেছো? আমি বৈশাখী, আর ও আমার দিদি মালিনী। আমরা গতকাল সন্ধ্যায় এই গ্রাম দেখার জন্য এসেছি। বেশ বেশ, কিন্তু মেয়ে, তোমরা কার বাড়িতে উঠেছো? এখানে তোমাদের কোনো আত্মীয়ের বাড়ি আছে নাকি? না না, এখানে আমাদের কোনো আত্মীয়ের বাড়ি নেই। আমরা তো ওই উমা দিদির বাড়িতে আশ্রয় নিয়েছি, ওই যে
রাস্তার শেষের দিকে যে বাড়িটা আছে ওইটা। উমার বাড়িতে আশ্রয় নিয়েছে শুনে কিছুটা অবাক হয়ে গেল শ্যামলী। তার চোখে মুখে কিছুটা উদ্বেগও ফুটে উঠল, যা এক নজরে লক্ষ্য করল মালিনী। উমার বাড়ি? জি, কেন? কোনো সমস্যা আছে নাকি? না না, সমস্যা হবে কেন? ওরা অনেক ভালো মানুষ। তোমরা গ্রাম ঘুরে দেখো কেমন, আমি আজ আসি। আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল শ্যামলী। শ্যামলীকে ঘাবড়ে যেতে দেখে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল মালিনী ও বৈশাখী। আচ্ছা দিদি, তোরও কি মনে হয় যে ওই মহিলা উমা দিদির নাম শুনে কিছুটা ঘাবড়ে গিয়েছে? হ্যাঁ, এমনটাই মনে হলো। ঠিক আছে, বাদ দে এসব, চল এগোই। হ্যাঁ দিদি, চল। এখনো অনেকটা জায়গা বাকি পড়ে আছে। বিকেলের মধ্যেই পুরোটা দেখা শেষ করে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। একদম ঠিক বলেছিস, ওই বাড়িতে আর থাকাটা ঠিক হবে না। কিন্তু দিদি, যদি আজকের মধ্যে সবটা দেখা শেষ না হয় তখন কি করবি? তখন আর কি করব? বাধ্য হয়ে আজকে রাতটাই কাটিয়ে দেব ওই রাগী মহিলার বাড়িতেই। তা যা বলেছিস। এরপর কথা বলতে বলতেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা দুজন। বহুদিন পর আবারও ভয়ঙ্কর একটা রাত নেমে এসেছে কদমতলী গ্রামের সেই ছোট্ট কুঁড়ে ঘরে। ভয়ঙ্কর এক নিস্তব্ধতা আর অন্ধকার ছড়িয়ে আছে কুঁড়ে ঘরের চারপাশে। বিছানায় শুয়ে আছে মালিনী ও বৈশাখী, গভীর নিদ্রায় আচ্ছন্ন তারা। তাদের মাথার কাছে নীরবে দাঁড়িয়ে আছে গণেশ। তার দৃষ্টি জুড়ে আছে ভয়ঙ্কর এক নেশা। তাদের মাথার কাছে দাঁড়িয়ে থেকে ফিসফিস করে কথা বলছে গণেশ। মাসি, ও মাসি, আর কত ঘুমাবে তোমরা? জেগে ওঠো গো মাসি। এই দেখো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। ও মাসি, ওঠো। আচমকা মাথার কাছে গণেশের কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যায় মালিনী ও বৈশাখী। সে চোখ মেলে তাকাতেই গণেশ তার দিকে তাকিয়ে হেসে ওঠে। কি গো মাসি, ভয় পেয়ে গেলে নাকি? তোমাদের ভয় দেখাতে এসেছিলাম। সত্যি কি তোমরা ভয় পেয়েছ? দিদি, এই ছেলেটার চেহারা এমন ভয়ঙ্কর আর অদ্ভুত লাগছে কেন রে? আমিও তো কিছুই বুঝতে পারছি না রে। আমাকে দেখে ভয় পেও না গো মাসি। এটাই তো আমার আসল চেহারা। গণেশের কথা শুনে ভয়ে আতঙ্কিত হয়ে গেল মালিনী ও বৈশাখী। ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো তারা দুজন। মালিনী ও বৈশাখীকে এভাবে ছুটে আসতে দেখে হেসে উঠল উমা ও নারায়ণ। দিদি, দিদি, গণেশ গণেশ কেমন জানি করছে। কেমন করছে গো বোন? তোমরা ওকে দেখে ভয় পেলে নাকি? ভয় পাবো না, ওকে এমন অবস্থায় দেখলে তোমরাও ভয় পেয়ে যাবে গো। বৈশাখীর কথা শুনে হা হা করে হেসে উঠল নারায়ণ। আমরা ওকে এমন অবস্থায় অনেক বছর ধরেই দেখছি, আজ তোমরা দেখো। মানে, আর তোমরাই বা এইভাবে হাসছো কেন বলো তো?
সে তোমরা খানিক বাদেই বুঝতে পারবে। নারায়ণের কথাবার্তায় কিছুটা সন্দেহ হতে লাগলো মালিনীর। সে বুঝতে পারল এখানে কিছু একটা রহস্য অবশ্যই আছে। বৈশাখী, চল, যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। কিন্তু দিদি, এত রাতে আমরা কোথায় যাব বলো তো? এত কথা না বলে যা বলছি তাই কর। কোথায় যাবি রে তোরা? আমার বাড়িতে তোরা এসেছিলি নিজের ইচ্ছেতে, আর বেরিয়ে যেতে চাইলে যেতে হবে আমার ইচ্ছেতে। তার মানে তোমরা সকলেই? হ্যাঁ রে হ্যাঁ, আমরা সকলেই ভূত রে। দিদি, আমরা এখন কি করব? এই তিনজন তো এখন আমাদের মেরে ফেলবে। তোরা আর পালাতে পারবি না রে, তোরা মরবি, তোরা আজ মরবি। বৈশাখী, পালা, এই মুহূর্তে আমাদের পালাতে হবে। তোরা যতই চেষ্টা কর, তোদের পালাবার পথ নাই রে। ওমা, ওদের ধরো। তুমি আর গণেশ একটাকে ধরো, আর আমি একটাকে ধরছি। দুটোরই ঘাড় মটকাবো। বৈশাখী, আর সময় নষ্ট করিস না, পালা। দিদি, 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 সামনের দিকে দৌড়াতে শুরু কর, দৌড়াতে শুরু কর। বাঁচতে চাইলে পালা, পালা, আমার ঘরের সীমানা পেরিয়ে যা, নইলে আজ তোদের আর রক্ষা নেই। জীবন বাঁচাতে সামনের দিকে ছুটতে লাগলো বৈশাখী আর মালিনী। তারা আর পিছনের দিকে তাকালো না।